আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ এবার যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে এই ক্লাসটি। আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান এই অধ্যায়ের উপর আলোচনা করব। গত কয়েকটি ক্লাস ধারাবাহিকভাবে আমি নিয়েছিলাম পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের উপর। সেই ক্লাসটিতে আমি মোটামুটি ধারাবাহিকভাবে সব কিছু আলোচনা করে কয়েকটি সৃজনশীল কোশ্চেনের আলোচনা করেছিলাম। তো পরবর্তীতে আরও বিস্তারিত কিছু প্রবলেম নিয়ে ক্লাস নেব। তো আজকে জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর আলোচনা করব। তো আমরা প্রথমেই জেনে নেই ফার্মাটের নীতি কী। ফার্মাটের নীতি, কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোকরশ্মি কোনো নির্দিষ্ট সময়ে যে পথ অতিক্রম করে তার সমতুল্য আলোক পথ বলতে বোঝায় ওই নির্দিষ্ট সময়ে আলোকরশ্মি শূন্য মাধ্যমে যে পথ অতিক্রম করে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আলোকরশ্মি যদি কোনো মাধ্যম দিয়ে যায়, তাহলে সেটি নির্দিষ্ট সময়ে যে পথ অতিক্রম করে তার সমতুল্য আলোকপথ বলতে বোঝায় যে ওই নির্দিষ্ট ওই সময়টা, যদি সময়টা টি হয়, ওই সময়ে শূন্য মাধ্যমে আলোকরশ্মি যতটুকু পথ অতিক্রম করে সেই পথকে বোঝানো হয়। তো আমরা মনে করি যে মিউ প্রতিসরণাঙ্কের কোনো মাধ্যমে আলো টি সময়ে এল দৈর্ঘ্যের পথ অতিক্রম করে। ওই মাধ্যমের আলোর বেগ যদি সি হয়, তাহলে আমরা টি সময় যেই পথ অতিক্রম করবে, ধরো এখানে বলেছি এল দৈর্ঘ্যের পথ, তাহলে এল এবং আলোর বেগ হলো সি, তাহলে টি ইজ ইকুয়াল টু এল বা সি লিখতে পারি। তা শূন্য মাধ্যমে আলোর বেগ সি নট হলে টি সময়ে আলোর শূন্য মাধ্যমে যে পথ অতিক্রম করবে তার দৈর্ঘ্য, দেখো আমরা যদি দৈর্ঘ্য এখান থেকে বের করি তাহলে এল ইকুয়াল টি সি হবে। তো শূন্য মাধ্যমে হলে সেইটা দৈর্ঘ্যটা ধরে নেব টি এল নট, তাহলে এল নট ইজ ইকুয়াল টু কী হবে, সি নট টি, তাই না? তাহলে এই টি সমান আমরা কি পেয়েছিলাম, এল ডিভাইডেড বাই সি, তাই না? এখানে বসিয়ে দিই টি এর মানটা উপরের সমীকরণ থেকে। তো আমরা জানি যে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং অন্য কোনো মাধ্যমে আলো বেগের অনুপাতকেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে, প্রতিসরণাঙ্ক মিউ বলে। তাহলে সি নট ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু মিউ। তাহলে মিউ এর মানটা কত হবে, এখানে বসিয়ে দিই এল নট ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু এল। তাহলে দেখো শূন্য মাধ্যমে আলোর পথ অথবা শুধু আলোর পথ মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু মাধ্যমে আলো কর্তৃক অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। কী হবে, যে আলোর পথটা হবে মাধ্যমের প্রতিসরণাঙ্কের সাথে যদি মাধ্যমে আলো কর্তৃক অতিক্রান্ত পথের দৈর্ঘ্য গুণ করি, তাহলে আলোক পথটা পেয়ে যাব। এটাই মূলত ফার্মেটের মানে আলোর পথ নীতি, যে আলোর পথের কথা বলা হয়েছে সে আলোর পথটাই এটা, অর্থাৎ মাধ্যমের প্রতিসরণাঙ্কের সাথে মাধ্যমে আলো কর্তৃক অতিক্রান্ত পথের দৈর্ঘ্য গুণ করলে আলোক পথটা পেয়ে যাব। তো এই যে ফার্মাটের নীতি, বিজ্ঞানী ফার্মাট মানে পুরো নাম হলো পিয়ার ফার্মাট আলোক পথ সংক্রান্ত এই নীতি আবিষ্কার করেন 1650 সালের দিকে, যা ফার্মাটের নীতি নামে পরিচিত। এই নীতির সাহায্যে আলোর সরলরৈখিক গতি, আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র প্রতিপাদন করা যায়। আমরা এগুলো দেখব যে আলোর সরলরৈখিক গতি, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, এগুলো সূত্র ফার্মাটের নীতি থেকে কিভাবে প্রতিপাদন করা যায় এই বিষয়গুলো দেখব। তাহলে ফার্মাটের নীতি আমরা বলতে পারি যে এরকম কোনো আলোক রশ্মি যখন প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে চলে কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসৃত হয়, অর্থাৎ কোনো আলোক রশ্মি যখন প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে চলে কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসৃত হয়, তখন তা সর্বদা ক্ষুদ্রতম পথ অতিক্রম করে।
প্রতিফলন হোক আর প্রতিসরণই হোক, তখন সেটা কি করবে, কোনো সমতল পৃষ্ঠে যদি কি হয়, প্রতিফলিত বা প্রতিসৃত হয়, তখন এখানে কিন্তু একটা উল্লেখ করে দিয়েছে পৃষ্ঠটা কি হতে হবে, সমতল পৃষ্ঠ। গলীয় পৃষ্ঠ হলে এরকম নাও হতে পারে। হ্যাঁ, প্রতিফলিত বা প্রতিসৃত হয় তখন তার সর্বদা ক্ষুদ্রতম পথ অতিক্রম করবে। অর্থাৎ কোনো পৃষ্ঠে আলোকরশ্মি যখন আপতিত হবে, তখন প্রতিফলিত বা প্রতিসৃত যাই হোক না কেন, সমতল পৃষ্ঠটা যদি সমতল থাকে, তাহলে কি হবে, যে ওই রশ্মিটা, ওই আলোকপথটা সর্বদাই কি করবে, তোমার ক্ষুদ্রতম পথ অনুসরণ করবে। তাহলে ফার্মাটের নীতি থেকে আমরা দেখি যে আলোকরশ্মি কোনো বিন্দু থেকে এসে সমতল পৃষ্ঠ দ্বারা প্রতিফলিত বা প্রতিসরণের পর অন্য কোনো বিন্দুতে যেতে যে সময় লাগে তাও সর্বাপেক্ষা কম। সুতরাং আলোকরশ্মির ক্ষুদ্রতম পথ অনুসরণ করার অর্থই হচ্ছে তোমার ন্যূনতম সময় লাগা। ক্ষুদ্রতম পথ বা ন্যূনতম সময় সংক্রান্ত এই নীতি কেবলমাত্র সমতল পৃষ্ঠের জন্য প্রযোজ্য। যেটা আমি আগেই বলেছিলাম, যে কোনো গলীয় তলে যদি আলো প্রতিফলন বা প্রতিসরণ হয়, তাহলে সেক্ষেত্রে আলোকরশ্মি ক্ষুদ্রতম বা দীর্ঘতম পথ অনুসরণ করবে। অর্থাৎ সেক্ষেত্রে পথ হবে স্থির। সমতল বা গলীয় তল উভয়ের জন্যই ফার্মাটের নীতিকে আমরা নিম্নোক্তভাবে বিবৃতি করতে পারি। কীরকম, দেখো, যে আলোকরশ্মি এক বিন্দু থেকে প্রতিফলন বা প্রতিসরণের পর আরেক বিন্দুতে যেতে যে পথ অনুসরণ করবে তা হবে চরম বা অভম বা স্থির দৈর্ঘ্যের পথ, এবং এই পথ অতিক্রম করতে সর্বাপেক্ষা অধিক অথবা কম সময় লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এই সূত্রটা সমতল গলীয় তল উভয়ের জন্যই এই ফার্মাটের এই নীতিটা কি পারফেক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ফার্মাটের নীতি থেকে আলোক প্রতিফলনের সূত্র কীভাবে প্রতিপাদন করা যায় এটি দেখব। দেখো, এখানে একটি চিত্র আছে। হ্যাঁ, চিত্রের M1 M2, হ্যাঁ, একটা কি মানে সমতল দর্পণ, এখানে M1 M2, এবং আলোকরশ্মি পি বিন্দু থেকে পিউ পথে আসে। দেখো, পি বিন্দু থেকে চিত্রে দেওয়া আছে, পি ও পথে এসে প্রতিফলিত ও কিউ পথে গমন করে। তাহলে পি ও কিউ বিন্দু থেকে যথাক্রমে আমরা পি M1 এবং কিউ M2 লম্ব অঙ্কন করি। লম্ব অঙ্কন করার ফলে দেখো, আমরা ধরে নেই যে M1 M2 পুরোটুকুর দৈর্ঘ্য হলো, এই সমতল দর্পণের দৈর্ঘ্য হলো ডি। তাহলে যদি M1 ও সমান x হয়, তাহলে ও M2 সমান কী হবে, d - x। একইভাবে আমরা লম্ব পি M1 সমান h1 এবং কিউ M2 সমান h2 ধরে নেই, এবং আপতিত আলোকরশ্মির দৈর্ঘ্য অর্থাৎ পি ও সমান হলো L1 ও কিউ সমান হলো L2। তাহলে আপতন বিন্দু এবং যে বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে এবং সমতল দর্পণের যে ছেদবিন্দু, এই বিন্দু থেকে ON অবিলম্ব আঁকি। তাহলে দেখো, L সমান কি, আলোকরশ্মিটির অতিক্রান্ত পথ L ইজগুলো PO প্লাস OQ। দেখো, PO প্লাস OQ, তো PO যদি L1 হয়, OQ কি হবে, L2। তাহলে কি হয়, L1 প্লাস L2 লিখতে পারি। হ্যাঁ, L ইজগুল টু, তাহলে L1 এর মান এবং L2 এর মান, দেখো এখানে পি ও এম একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে L1 এর মান কীভাবে বের করতে পারি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো L1 ইজগুল টু √h1 স্কোয়ার প্লাস x স্কোয়ার। একইভাবে L2 এর মান কী হবে, √d - x হোল স্কোয়ার প্লাস h2 স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে L এর মান মানে L1 L2 এর মান যদি আমরা বসিয়ে দিই উপরের সমীকরণে, তো L এর মান কি পাবো, h1 স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস √h2 স্কোয়ার প্লাস d - x হোল স্কোয়ার। ফার্মাটের নীতি অনুসারে দর্পণতলে ও বিন্দুটির অবস্থান এমন হবে যে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে পৌঁছাতে আলোর ভ্রমণকাল সর্বাধিক কম বা বেশি বা স্থির থাকবে। অন্যথায়, হ্যাঁ, যেহেতু সমতল, তাহলে সর্বাপেক্ষা কি কম সময় লাগবে,
কম পথ অতিক্রম করবে, এটা আগেই আমরা দেখেছি। তাহলে এখানেও পথটা কী হবে, তুলনামূলক কম হবে, L1-এর চেয়ে L2টা কম হবে। তাহলে অন্যথায় কী হবে, অন্য কথায় আমরা বলতে পারি যে আলোকরশ্মির মোট পথ L সর্বাপেক্ষা কম বা সর্বাপেক্ষা বেশি অথবা স্থির থাকবে। সকল ক্ষেত্রেই ক্যালকুলাস থেকে এই শর্তের গাণিতিক রূপ আমরা লিখতে পারি dl/dx=0। ঠিক আছে, যদি স্থির থাকে তাহলে অতএব আমরা L এর মান উপরের সমীকরণ থেকে এখানে বসিয়ে দিলে দেখো dl/dx এর জায়গায় L এর মান বসিয়ে দেই, বসানোর পরে দেখো কি হলো, d/dx ইন্টু h1² প্লাস x² এর পাওয়ার কত হাফ প্লাস ব্রেকেট দিয়ে h2² প্লাস d-x² এর পাওয়ার কত হাফ। তাহলে দেখো আমরা যদি অন্তরীকরণ করি কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে তাহলে দেখো হাফটা সামনে আসবে এবং হাফ থেকে এক বিয়োগ হবে, অর্থাৎ -হাফ আসবে পাওয়ারটা। এবং যেহেতু এটা এক্স না, এই কারণে এইটুকু আবার অন্তরীকরণ করলে h1² 0 হয়ে যাবে আর x² করলে 2x হবে। একইভাবে দ্বিতীয় পার্টও আমরা দেখব, হাফ সামনে আসবে, হাফ থেকে এক বিয়োগ হলো -হাফ, যেহেতু এটা এক্স নয় আবার অন্তরীকরণ করলে h2² এখানে 0 হয়ে যাবে আর d-x² করলে পাওয়ারটা সামনে আসবে 2 এবং পাওয়ার থেকে এক বিয়োগ হলে কি হবে, d-x এটা এক্স নয়, এক্সের সাপেক্ষে করছে, এইটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে দেখো -1 আসবে, d 0 হয়ে যাবে, -x করলে -1 আসবে। এটাকে একটু আমরা সাজিয়ে নিতে পারি, দেখো সাজিয়ে নিলে কি হবে, তোমার আবার উপরে দেওয়া আছে যে dl/dx=0, তাই না? তাহলে এই 0 আমরা এই মানটা বসিয়ে বাম পাশে dl/dx এর পরিবর্তে আমরা 0 বসাতে পারি। তাহলে 0 বসালে কত আসবে, উপরে ডান পাশে dl/dx এর মান যা আছে এটা বসিয়ে আমরা 0 বসিয়ে দিব। বসানোর পরে দেখো আমরা এখানে মাইনাস দেখো হাফ ইন্টু h1² প্লাস x² এর পাওয়ার -হাফ ইন্টু 2x, মাইনাস দিয়ে যে মানগুলো আছে এটা আমরা ডান পাশে নিয়ে নিলাম। ডান পাশে নিলে দেখো h1² প্লাস x² এর পাওয়ার -হাফ, তাই না? দেখো এখানে -হাফ আছে, তো এই -হাফটাকে যদি আমরা মাইনাসটা তুলে দিই তাহলে 1 ডিভাইডেড বাই কি আসবে, h1² প্লাস x² এর পাওয়ার কত, হাফ। তো একইভাবে দ্বিতীয় পার্টও এরকম হবে, আমরা এটা ডান পাশে যদি নিয়ে যাই, দেখো x ডিভাইডেড বাই √h1² প্লাস x² এর পাশে আসছে d-x √h2² প্লাস d-x হোল স্কোয়ার। তাহলে দেখো প্রথমটা মানে কি, √h1² প্লাস x² মানে L1 আর √h2² প্লাস d-x² মানে হলো L2। তাহলে L1 এবং L2-র মান বসিয়ে দেই। দেখো এই প্রথম ত্রিভুজে যে সমকোণী ত্রিভুজ আমরা মানে আপতন কোণটা দেখো অবিলম্বের সাথে আপতন কোণ I অর্থাৎ PON, PON কোণ সমান কী হবে, M1 PO কোণ। তাহলে এই পিটাকে যদি আমরা কোণ ধরি তাহলে দেখো কোণের বিপরীতে কি থাকবে, লম্ব থাকবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে সাইন M1 ও P সমান আমরা কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ। লম্ব তাহলে কি এক্স এক্ষেত্রে, আর অতিভুজ সমান L1, তাহলে x ডিভাইডেড বাই L1 এর পরিবর্তে আমরা সাইন M1 PO কোণ নিতে পারি। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে সাইন M2 QO কোণ নিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো M1 PO কোণ সমান কি I আপতন কোণ এবং প্রতিফলন কোণ M2 QO সমান হলো প্রতিফলন কোণ। তাহলে সাইন I সমান সাইন R। ঠিক আছে, সুতরাং আমরা কি লিখতে পারি, I = R। আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর এখানে সমান, এটাই প্রতিফলনের দ্বিতীয় সূত্র। আবার আলোকপথ P ও Q এর মান সর্বাপেক্ষা কম হবে যখন PO এবং OQ সময় তলটি M1 M2 তলের উপর লম্ব হবে। পুনরায় যেহেতু অঙ্কন করা হয়েছে ON রেখাটি M1 M2 এর উপর অবিলম্ব, সুতরাং আপতিত
রশ্মি পিও, প্রতিফলিত রশ্মি ও কিউ এবং আপতন কোণ ও বিন্দুতে M1 M2 তলের উপর অঙ্কিত অভিলম্ব NO একই সমতলে থাকবে। এটাই প্রতিফলনের প্রথম সূত্র। সুতরাং ফার্মাটের ন্যূনতম পথ বা ন্যূনতম সময়ের নীতি থেকে আলোর প্রতিফলনের সূত্রগুলো প্রতিপাদন করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে ফার্মাটের নীতি ও আলোর প্রতিসরণ কীভাবে প্রতিপাদন করা যায় এটা দেখব। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।